আজকে অ্যাকচুয়ালি কোনো টপিক নেই, তার কারণ হচ্ছে কারণটা জ্যোতিষিক। বৃষ্টি ভাবছে কারণ আবার কি, কিরকম ঘাবড়ে গেছে, ওর মুখটা একটু আপনাদের দেখালে এক্ষুনি বুঝতে পারতেন। আসছি সেই প্রসঙ্গে, কারণ নেই সেটা অন্য কারণ, কিন্তু ব্যাপারটা কীরকমভাবে জ্যোতিষের দিকে যাবে একটু নিয়ে যাই আমরা। হ্যাঁ, তার কারণ আজকে শুক্রবার আমরা অনুষ্ঠান করছি, মঙ্গলদেব এখনও তার নিজের স্বক্ষেত্রস্থ তুঙ্গক্ষেত্রস্থ মকর রাশির ঘরে বিরাজমান। ধনিষ্ঠা নক্ষত্র নিজের নক্ষত্র ধরে মঙ্গলদেব আছেন। গত 17 তারিখ যে সূর্যগ্রহণ হচ্ছে, যেটা ভারত থেকে দেখা যায়নি, সেই প্রসঙ্গে বলতে গিয়ে ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে আমরা বলেছিলাম, যেটা মঙ্গলের নক্ষত্র। সেই নক্ষত্রতেই মঙ্গলদেব আজকে বিরাজ করছেন। আগামী 23 তারিখ মঙ্গলদেব ওই ধনিষ্ঠা নক্ষত্রকে হোল্ড করেই পরবর্তী পাদে কুম্ভ রাশির গৃহে চলে যাবেন। নক্ষত্র একই থাকবে ধনিষ্ঠা, কিন্তু মঙ্গলদেব নিজের তুঙ্গক্ষেত্র মকর রাশির ঘর ছেড়ে চলে যাবেন কুম্ভ রাশির গৃহে। তা সাধারণভাবে মঙ্গলদেব ইন জেনারেল 45 দিনে একটা 30 ডিগ্রির ঘর, মানে এক একটা রাশি পরিবর্তন করে। এতে খুব একটা অবাক হওয়ার কিছু নেই, এটা সাধারণ ফেনোমেনা, অ্যাস্ট্রোনমিক্যাল ফেনোমেনা। পৃথিবী থেকে যা দৃশ্য হয় সেটাই অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভে সেই গণনাটা আমরা জাস্ট বলি। সুতরাং এটার মধ্যে কিছু নেই, বলার কিছু নেই। এক রাশিতে আছেন, মকরে আছেন, কুম্ভতে যাবেন 23শে ফেব্রুয়ারি, এরপরে ঠিক মোটামুটি ওই 45 দিন বাদে 2রা এপ্রিল আবার কুম্ভ ছেড়ে মঙ্গলদেব মীন রাশির গৃহে যাবেন। এ তো কমন ফেনোমেনা, তাই না? কিন্তু এখানে একটা কিন্তু আছে। বৃষ্টির মধ্যে কোনো প্রশ্ন আজকে নেই। বৃষ্টি তাই মোটামুটি আমাকে আপনাদের সামনে খাড়া করিয়ে দিয়ে নিজে চুপটি করে অনুষ্ঠানটা শুনছে, আপনাদের মতোই শুনুক, আপনারাও শুনুন, ও শুনুক। মঙ্গলদেব যখনই কুম্ভ রাশির গৃহে এইবারে 23শে ফেব্রুয়ারি 2026 সালে গমন করবেন, ওখানে মঙ্গলদেবকে, ঘরটা জানেন আমরা সকলেই, আপনি আমি জানি যে ওইটা শনিদেবের মূল ত্রিকোণস্থ রাশি এবং বায়ুতত্ত্বের রাশি। ওখানে বর্তমান সময়ে বেশ কিছুদিন হয়ে গেল ওইখানে শনিদেবের চেলা রাহু বেশ জমিয়ে বসে আছেন ওই ঘরটাতে। আর যেহেতু শনিদেবের শিষ্য রাহু, যার ফলে কুম্ভ রাশির ঘরটা রাহুদেবের বড় পছন্দের বাড়ি। বেশ ওখানে উনি হাত পা ছড়িয়ে থাকেন বলা যায়। তা রাহুদেব দীর্ঘদিন ধরে ওই কুম্ভ রাশির গৃহে আছেন। এবার যেহেতু আমরা ফাল্গুন মাসে চলছি, সৌর বছর হিসাবে ফাল্গুন মাসে চলছি, যার ফলে রবিদেবও ওই কুম্ভ রাশির গৃহে আছেন রাহুদেবের সঙ্গে। তার সঙ্গে বুধ এবং শুক্রদেবও আছেন। শুক্রদেব চলে যাবেন 24 তারিখ মীন রাশির গৃহে। বুধ থাকবেন, রবি থাকবেন এবং রাহু থাকবেন, কিন্তু আপাতত শুক্রদেবও ওখানে আছেন মঙ্গলদেবকে অভ্যর্থনা জানানোর জন্য। 23শে ফেব্রুয়ারি এসো, আমাদের গৃহে এসো, কুম্ভ রাশির গৃহটাকে আরও একটু জমজমাট করো। 4টে গ্রহ বর্তমানে আছে, মঙ্গলদেব যাবেন, তাতে কি গেল এলো। আমাদের একটা সাধারণভাবে বাংলায় প্রবাদ আছে, যদিও আজকে বাংলার সাহিত্য জগতের একজন নক্ষত্র পতন হয়েছে, মানে চৌরঙ্গি ছেড়ে অজানার দেশে চলে গেছেন শঙ্কর। আমি মানে এখানে আমার স্কুটিটাকে স্ট্যান্ড করে হেলমেটটাকে খুলে একটু পকেট থেকে মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে দেখলাম আমাদের এক হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধু সেটা হোয়াটসঅ্যাপ করেছে মেসেজ। তখনই আমি প্রথম খবরটা দেখলাম। আর সিটিভিএনে ঢুকতে ঢুকতে তাদের ওই একদম দোরগোড়ায় সিকিউরিটি জায়গাটায় ওখানে এতে সিএন নিউজে ওটা দেখানো হচ্ছিল। আমি তাই ভাবলাম যে বাংলা সাহিত্যের নক্ষত্র পতন অবশ্যই, কিন্তু বাংলা সাহিত্যের মহাকাশটাই তো কবে চলে গেছে। নক্ষত্ররা এতদিন কি করে ঝুলছেন, এটাই আমার সবথেকে অবাক করার ব্যাপার। নক্ষত্র তো আকাশে থাকবে, তাই না, মহাকাশে থাকবে। তো মহাকাশে যদি না থাকে, সেখানে নক্ষত্রের কিভাবে বিরাজ করছেন আমার জানা নেই। বোধহয় মানবীয় নক্ষত্র বলে তারা এতদিন জীবিত অবস্থায় ছিলেন, বা যারা এখনও আছেন বোধহয় আছেন। কারণ বাংলার আবার সাহিত্য, তার আবার মহাকাশ, তার আবার নক্ষত্র, মানে ব্যাপারটাই আমার কাছে একটা কিম্ভূতুরে ব্যাপার। সুতরাং শঙ্করের প্রতিও শ্রদ্ধা না জানিয়ে আজকের অনুষ্ঠান করা যায় না। এবার ব্যাপার হচ্ছে, বাংলার একটা প্রবাদ আছে, সেই প্রবাদেই আসলাম আর কি, বাংলা সাহিত্যের কথা। সেটা হচ্ছে, যদি হও সুজন তো তেঁতুল পাতায় নজন। এবার ব্যাপারটা হচ্ছে, তেঁতুল পাতাটা হচ্ছে কুম্ভ রাশির ঘর, যেটা বায়বীয় ঘর। ওই তেঁতুল পাতাটায় মোটামুটি যেহেতু শনির ঘর, একচ্ছত্র আধিপত্য রাহুদেব বিস্তার করে বসে আছেন, কারণ রাহু নিজে বায়বীয়।
যার ফলে ওই আগেই বললাম ওটা তার খুব ফেভারিট ঘর রাহুদেবের। এবার সেখানে রবিদেব গেছেন, সেখানে শুক্রদেব গেছেন, বুধ গেছেন। শুক্র জলীয় তত্ত্ব প্রধান, যা জল শুক্রদেবের মধ্যে আছে সেটা দিয়ে একটু ছেটাচ্ছিলেন, বায়ুটা একটু ঠান্ডা হচ্ছিল, কিন্তু রবিদেব যেই ফাল্গুন মাসে প্রবেশ করেছেন ওই বায়ুটা আস্তে আস্তে গরম হতে শুরু করেছে। এবার মঙ্গলদেব যেই 23 তারিখ, আগামী রবিবার দিন বোধহয় নাকি সোমবার দিন, মোস্ট প্রবলি সোমবার, তো 21, 20, 21, 22, 23, হ্যাঁ সোমবার, যেই মঙ্গলদেব ওখানে ঢুকবে, মঙ্গলদেবও নিজে কীরকম প্ল্যানেট, ফায়ারি। সুতরাং রবিদেব বসে আছেন, যিনি ওই শুক্রদেব একটু জল ছেটাচ্ছিলেন রাহু এবং শনির ঘরের হাওয়াটার মধ্যে, সেই জলটাকে আস্তে আস্তে ড্রাইড আপ করছিলেন। আমরা ওয়েদার দেখে বুঝতে পারছিলাম, ফাল্গুনের বাতাস দেখে বুঝতে পারছি। এবার যেই 23 তারিখ মঙ্গল ওখানে গিয়ে ঢুকবে, দুটো ফায়ারি প্ল্যানেট একত্রিত হবে, সঙ্গে রাহু থাকবে। ফায়ারের, যখনই আমরা আগুনের মধ্যে হাওয়া চালনা করি তখন আগুনের পরিমাণ যখন বেড়ে যায়, হাওয়ার ফলে আগুন কি করে, ওই হাওয়াটাকেও আগুন বানিয়ে দেয়, মানে দাবানলের সৃষ্টি হয়। এটাই সায়েন্স। এবার রবিদেব এতদিন একা একা ছিলেন, এবার মঙ্গলদেব তাকে গিয়ে সঙ্গত করবেন, কারণ রবি রাজা, মঙ্গল সেনাপতি। সুতরাং রবিদেবকে সাহায্য ওই তেঁতুল পাতার মধ্যে মঙ্গল করবেন। এবার রাহুদেবের তো নর্মাল নেচার হাওয়া দেওয়া, আর ওই ঘরটাই হাওয়ার। সুতরাং যেটা এবার শুরু হবে র্যাপিডলি, সেটা হচ্ছে গরমের চোখ রাঙানি। তা গরমের চোখ রাঙানি, হাওয়া যখন গরম হতে থাকবে, বৃষ্টির হাতে কোনো টপিক থাকে? থাকে না তো, না, একদমই থাকার কথাও নয়। সেই জন্যে ড্রাইড আপ হচ্ছে, বৃষ্টির কাছে টপিক। তার কারণ বাতাসের যে জলীয় বাষ্প সেটা আস্তে আস্তে ড্রাইড আপ হচ্ছে। এটা হচ্ছে সায়েন্স, যেটা 23 তারিখ থেকে আরো 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 বেশি করে ঘটবে। এবার শুধু কি হাওয়া, তো নর্মাল দোলের পরে একটা গরম ভাব এসে যায়, এটা আমরা কমন জানি, কিন্তু এই এসে যাওয়াটা এবার কিন্তু র্যাপিড হবে। যেহেতু রবির সাথে মঙ্গলও জুড়বেন, রবিদেব 14ই মার্চ চলে যাবেন মীন রাশির ঘরে, মঙ্গলদেব একা লড়ে নেবেন ওখানে। তারপরে 2রা এপ্রিল মঙ্গলদেব আবার আরেকটা জলীয় তত্ত্বে রবিদেবের সাথে জুড়ে ওই জলটাকে গরম করে দেবেন মীন রাশির ঘরটাকে। এই ফেব্রুয়ারি থেকে এপ্রিল অবধি ওয়েদার র্যাপিড গরমের দিকে চলে যাবে, ভয়ঙ্কর রকম চলে যাবে। এবং যেহেতু বায়বীয় তত্ত্বে মঙ্গলদেব, রবিদেব, রাহু একত্রিত হচ্ছেন, 14ই মার্চের পর মোটামুটিভাবে ওখান থেকে রবিদেব সরবেন, কিন্তু ওই বায়বীয় তত্ত্বে একত্রিত হওয়ার ফলে, এবং আগামী 3 মার্চ চন্দ্রগ্রহণ আছে, সেই নিয়ে বলবো। শাম্ভবী অ্যাস্ট্রে পুরো এপিসোড করা হয়ে গেছে, 2-3 দিনের মধ্যে আপলোড হয়ে যাবে। এই মঙ্গলের যাত্রা কুম্ভ রাশিতে, রাহুর সঙ্গে একত্রিত হয়ে অঙ্গারক দোষ তৈরি করা, গ্রহণ অঙ্গারক দোষ একসাথে কুম্ভ রাশির ঘরে তৈরি হবে, এবং তার সঙ্গে 3 তারিখের মার্চ মাসের আগামী বছরের দ্বিতীয় গ্রহণ হওয়া, যেটা চন্দ্রগ্রহণ হবে। ওই পার্সপেক্টিভে কথা এখানে পরে বলবো। শাম্ভবী অ্যাস্ট্রে ফুল এপিসোড রেডি, আপলোড হবে 2-3 দিনের মধ্যেই। কিন্তু এই মঙ্গলদেব যখনই রবিদেবকে সঙ্গে নিয়ে রাহুর সাথে লড়াইটা করবেন, এই লড়াইটা কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের লড়াই হবে। সাধারণভাবে যখনই মঙ্গল, রবি, রাহু একত্রিতভাবে কুম্ভ রাশির গৃহে হয়েছে এবং ওখানে গ্রহণ হয়েছে, বৃহৎজাতক শাস্ত্রে, জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে ওখানে সমরাস্ত্র নিয়ে সেনাবাহিনীর ঝনঝনানি পদধ্বনি শোনা যায়। সুতরাং সেই সিচুয়েশন কিন্তু মঙ্গল ক্রিয়েট করতে চলেছে কুম্ভ রাশির গৃহগত হয়ে। এবং তারপরে যেহেতু সবে 17ই ফেব্রুয়ারি একটা গ্রহণ গেছে, সূর্যগ্রহণ, এবং আগামী 3 মার্চ চন্দ্রগ্রহণ আসছে, একটাই ভারতবাসীর কাছে সুখের খবর, এবছরে 4টে গ্রহণ হবে, নেক্সট 2টো গ্রহণ অগস্ট মাসে হবে। কোনো গ্রহণই ভারতবর্ষ থেকে দৃশ্য হবে না। বছরের শুরুর অনুষ্ঠানেই বলেছি, যারা একটু জ্যোতিষ ভালোবাসেন তাদের নিশ্চয়ই মনে আছে। এটা ভারতবাসীর জন্য সুখবর, কিন্তু 25% এফেক্ট সর্বত্র পড়বে। আমার দেশেও সরকার রিলেটেড ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, ভয়ঙ্কর রকম মিডিয়া রিলেটেড সমস্যা, কমিউনিকেশন রিলেটেড সমস্যা, স্পোর্টস অ্যান্ড ফিল্ডে সমস্যা, এগুলো কিন্তু গ্লোবালি তৈরি হতে পারে। আমার দেশেও তার ভয়ঙ্কর রকম এফেক্ট পড়তে পারে। এবং রাজ্য থেকে কেন্দ্র সরকারের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জোনে, কারণ মঙ্গল 23 তারিখ যখনই কুম্ভ রাশির গৃহে যাবে, আগামী 17ই ফেব্রুয়ারি যখন সূর্যগ্রহণটা এই বছরের প্রথম হয়েছিল, সেটা ধনিষ্ঠা নক্ষত্রে হয়েছিল 4 ডিগ্রি সামথিং মিনিট, মানে প্রায় 5 ডিগ্রির কাছাকাছি।
মঙ্গলদেব যতক্ষণ না কুম্ভ রাশির ঘরে গিয়ে ওই 5 ডিগ্রিটাকে পেরোচ্ছেন, ততক্ষণ অবধি ভয়ঙ্কর রকমের প্রাকৃতিক আপদ বিপদ থেকে, যুদ্ধ বিগ্রহ থেকে, গোলাগুলি হওয়া থেকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম টাইফুন টর্নেডো হওয়া থেকে ভয়ঙ্কর এফেক্ট থাকবে। এবং যেহেতু এয়ারই ক্ষেত্রে রবি, মঙ্গল, বুধ, রাহু, এখন শুক্রও আছে, বেরিয়ে যাবে আর 4 দিন বাদে, এই যে একত্রীকরণটা হচ্ছে কুম্ভ রাশির ঘরে সবাই, যেহেতু এয়ারই ক্ষেত্র, সুতরাং একটা জায়গাকে আমরা কখনোই ইগনোর করতে পারি না, সেটা হচ্ছে বায়ুমার্গে দুর্ঘটনা, অর্থাৎ এয়ার ক্র্যাশ বা সেই রিলেটেড কিছু হ্যাজার্ড। এবং যেহেতু ওখানে বুধদেবও আছেন, সুতরাং আমার কেন জানি মনে হচ্ছে কমিউনিকেটিভ অ্যাঙ্গেলে, যেরকম বললাম মিডিয়া ফিল্ডে কিছু সমস্যা আসতে পারে, সেরকম কমিউনিকেশন, টেকনিক্যাল কমিউনিকেশনের অ্যাঙ্গেলেও কিছু হ্যাজার্ড তৈরি হতে পারে। সেই জায়গাগুলো ভয়ঙ্কর। এবং মঙ্গল রাহুর এই একত্রীকরণ আগামী 2রা এপ্রিল অবধি থাকবে। তার পরবর্তী ক্ষেত্রে মঙ্গলদেব শনিদেবের সঙ্গে মীন রাশির গৃহে যাবেন, যেখানে শনি রবি আগের থেকেই বাপ বেটা লড়াই করবে। সুতরাং এই 23শে ফেব্রুয়ারি থেকে আগামী এপ্রিল মাস অবধি আপনার আমার ব্যক্তিগত জীবনে চলাফেরা থেকে, কাজকর্ম থেকে, যে কোনো ইস্যুতে, সে গৃহগত থেকে, পরিবেশগত থেকে, সামগ্রিক ক্ষেত্রে অহেতুক হাইপার দয়া করে যেন আমরা না হই, সচেতন সজাগ হয়ে যেন চলাফেরা করি। কারণ প্রভূত পরিমাণ চোটাঘাত অ্যাক্সিডেন্ট বাড়বে, এবং সেটা যদিও এয়ারে ম্যাক্সিমাম সম্ভাবনা এয়ার ক্র্যাশ হওয়া বা এরকম কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা হওয়ার, টাচ্ছুট ভগবান করুন যেন কিছু না হয়। বৃহস্পতিদেবের অমৃত দৃষ্টি আছে এই কুম্ভ রাশিটার গৃহে, যদি বৃহস্পতিদেব সেটাকে বাঁচাতে পারে। কিন্তু অনেক সময় কি হয়, বৃহস্পতিদেবের দৃষ্টি মঙ্গল এবং রবিদেব পেলে তারা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়। তার কারণ বৃহস্পতিদেব আকাশ তত্ত্বের গ্রহ, যার ফলে তার মধ্যে একটা বায়বীয় আকার আছে, যার ফলে বৃহস্পতিদেবের ইনফ্লুয়েন্স মঙ্গলদেব এবং রবিদেবকে অনেক সময় ইনসিস্ট করে আরও বেশি অ্যাগ্রেসিভ হতে। সুতরাং এখানে একটা কিন্তু আছে আমার জ্যোতিষিক মাইন্ডে। তবুও বৃহস্পতিদেবের দৃষ্টি আছে, অমৃত দৃষ্টি, সব নেগেটিভগুলো বন্ধ হোক। কিন্তু হানাহানি থেকে, বন্দুকবাজের হানা থেকে, সেখানে সন্ত্রাসবাদীটা আমার মনে হচ্ছে না এক্ষুনি হবে, সেটা এপ্রিল মেতে ম্যাক্সিমাম চান্সেস। কিন্তু অন্যান্য দেশে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, যুদ্ধ বিগ্রহ একদম পুরো হাইপার অ্যাক্টিভ সিচুয়েশানে আছে। জাস্ট ট্রিগারটা টেপার অপেক্ষা, বোধহয় অপেক্ষা করছে গ্রহ নক্ষত্র 3 মার্চের চন্দ্রগ্রহণের জন্য। সুতরাং সিচুয়েশন এই 2026-এর জন্য প্রাথমিকভাবে এই 2 মাস ভয়ঙ্কর ডেঞ্জারাস, যেটা 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে, মোরাললেস এপ্রিল মাস অবধি চলবে। সুতরাং সেই জায়গায় আপনাকে আমাকে ব্যক্তিগত জীবনে, সামগ্রিক জীবনে যথেষ্ট 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 সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে দৈনিক রাশিফলে মানে মেষ রাশির কী হবে, বৃষ রাশির কী হবে, মিথুন রাশির কী হবে, কিচ্ছু ভেবে লাভ নেই। তার কারণ গোলযোগ যখন সামগ্রিক হবে, আপনি আমি কিছু না করলেও কোথাও ঝামেলা ঝঞ্ঝাট হলো, কেউ র্যান্ডাম ইট ছুটছে, সেই ইটটা আপনার আমার মাথায় এসেও পড়তে পারে। সুতরাং ওখানে রাশিফল জেনে কী হবে বলুন, তাই না? রাশিফলে তো বলা থাকবে না আপনার মাথায় ইট পড়তে পারে। সুতরাং আপনাকে আমাকে সজাগ সচেতন হতে হবে, কোনো কনফ্লিক্টে জড়ানো যাবে না। কিন্তু আমার আগেই বলা, গত বছর থেকেই বলা, যে এই ফেব্রুয়ারি মাস অনওয়ার্ডস অ্যাকচুয়ালি ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া এবং নর্থ পার্ট অফ ইন্ডিয়ার জায়গাগুলো ভয়ঙ্কর সেন্সিটিভ, ভয়ঙ্কর। সেখানে সামাজিক ক্ষেত্রে কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির দিকে ইন্ডিকেট করছে গ্রহ নক্ষত্র। সুতরাং যেহেতু আমরা ইস্টার্ন ইন্ডিয়ার লোক, যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে, মাথা ঠান্ডা করে চলতে হবে, সঠিক অ্যাকশন রিয়াকশান দিতে হবে। এটা আমার আর্জি একজন মানে জ্যোতিষশাস্ত্রের ছাত্র হিসাবে। প্রত্যেকবারই বলি, এতে আমার পেট ভরে না, চেম্বারে 5টা লোক পেয়ে আমি বিশাল রোজগার করব তা না, কিন্তু এইগুলো না বললে আমার মনে হয় জ্যোতিষশাস্ত্রী হিসাবে রোজগার করে আমার বউ বাচ্চা, বাবা পিসি বা পরিবারকে চালানো বা সকলকে চালানো, আমার সঙ্গের মানুষদের চালানোতে আমি হিপোক্রেসি করছি, সেটা আমার দ্বারা হয় না। যার ফলে কি করব বলুন, বলা মুখ আর চলা পা
আর সঠিক জ্ঞান বিদ্যা বুদ্ধি সেটা নিয়ে বারবার বলি, বারবার সজাগ করি। যদি 500 জন 5000 জন মানুষও সজাগ হন, তারাও নিজেদের এই সময়টা নিজেদের রক্ষা করতে পারেন, তবুও বিন্দুর মতো কিছু কর্ম করলাম প্রকৃত জ্যোতিষশাস্ত্রী হিসাবে, সেটাই চেষ্টা করি। সুতরাং ইন্ডিভিজুয়াল ভয় পেয়ে লাভ নেই, সামগ্রিকভাবে সকলকে সচেতন হতে হবে। আর বাদবাকি বিশ্বব্রহ্মাণ্ডের দিকে অবস্থা তো যা চলার তাই চলবে। তার কারণ ইফেক্টিভিটি আরও আছে। 3 মার্চের গ্রহণের বলবো সম্ভবী অ্যাস্ট্রোর দিকেও চোখ রাখুন। টুক করে নোটিফিকেশনটা যখন আসবে ভালো করে শুনবেন, কারণ ওখানে এই মঙ্গলের কুম্ভ রাশির গৃহে যাত্রা, অঙ্গারক দোষ তৈরি এবং তার সঙ্গে চন্দ্রগ্রহণ এবং অ্যালায়েড সূর্যগ্রহণকে নিয়েই অনুষ্ঠান করেছি, একটু বড় করেই করেছি। যারা জ্যোতিষ ভালোবাসেন তারাই শুনবেন। আমি জানি যারা এই রাশির কী হবে, কোন মন্ত্র পাঠ করলে আকাশে হঠাৎ করেই 5টা গ্রহ কুম্ভ রাশির ঘরে সুজন হয়ে যাবে, সে ক্ষমতা আপনার আমার কারণ নেই। ওই ক্ষমতা আপনার আমার কারণ নেই। আর গ্রহ নক্ষত্রের যখন ইফেক্টিভিটি হয় এবং সেই অনুযায়ী যেহেতু কাজ করতে হয়, সেই জন্য দুর্যোধন শ্রীকৃষ্ণকে মহাভারতের যুদ্ধের আগে জিজ্ঞাসা করতে গিয়েছিলেন যে কবে থেকে যুদ্ধটা শুরু করব। শ্রীকৃষ্ণ হাত তুলে দিয়ে বলেছিলেন, এটা আমার কম্য নয়, কারণ আমি জ্যোতিষশাস্ত্র জানি না, তোমরা বরং সহদেবের কাছে যাও। কিন্তু ইগোয়েস্টিক দুর্যোধন কি করে যায় বলুন সহদেবের কাছে জানতে? কিন্তু সহদেব সঠিক পরামর্শই প্রদান করেছিলেন, দুর্যোধন তো নেবেন না। তার কারণ ওনার পতন অবধারিত, কারণ উনি মিথ্যাচারের পথে ছিলেন, অসত্যের পথে ছিলেন, লোভের পথে ছিলেন, লালসার পথে ছিলেন, যার ফলে উনি অমাবস্যায় যুদ্ধটা শুরু না করে চতুর্দশীতে শুরু করেছিলেন। সেখানে অবধারিত পতন ছিলই কৌরবদের, সেটাই অনেক বৃহৎ সেনাবাহিনী নিয়েও অবধারিত পতন হয়েছিল। সুতরাং সেখানে প্রভু শ্রীকৃষ্ণও কিন্তু গ্রহ নক্ষত্রের প্রভাবে কি ঘটনা ঘটে সেখানে হাত তুলে নিয়েছিলেন। এবার আপনি আমি যদি আপনাকে আমাকে কৃষ্ণেরও উপরে ভাবি তো ভাবতেই পারি, ভাবনাটা তো আপনার আমার, কেউ আছে নিয়ে নি বৃষ্টি আমরা